নীলা আমার রুমে এসে বালিশে মুখ লুকিয়ে কাঁদছে। কিছুক্ষণ আগেই পাশের রুম থেকে আমি নীলার চিৎকার শুনতে পেয়েছি। আমাদের ছেলে আয়াজকে সে বকে যাচ্ছিল। আয়াজ ভীষণ ইন্ট্রোভার্ট একটা ছেলে। আমি বুঝতে পারছি না সে এমন কি করেছে যে নীলা এত উত্তেজিত। তার রেজাল্ট খুব ভালোও না, আবার একদম খারাপও না। রেজাল্ট ভালো করার রেশে আমি কখনো আমার ছেলেকে যুক্ত করতে চাইনি। আমি সবসময় চেয়েছি যে ছেলেটা ভালো কিছুতে আনন্দ পাক, সেটাতে তার প্রবল আগ্রহ তৈরি হোক। আমি নীলাকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, কাঁদছো কেন? তোমার ছেলেকে সামলানো আমার পক্ষে সম্ভব না। আমি যেটা ভাবতেও পারিনি সে সেটাই করেছে। আমি শঙ্কিত হলাম। কি আমরা ভাবতে পারিনি যেটা ও করেছে? আজকে আমি তার ব্যাগের একটা গোপন পকেটে অনেকগুলো টাকা পেয়েছি, যেটা সে আমাকে কখনো বলেনি। আমার ধারণা সে টাকা চুরি করেছে। তুমি জানো, আমরা সবসময় একটা ব্যাপারে একমত ছিলাম যে আমরা আমাদের ছেলেকে তার প্রয়োজনীয় জিনিস কিনে দেব, টাকা দেব না। কিন্তু সে এইভাবে চুরি করবে আমি ভাবতেও পারছি না। এখনকার বাচ্চারা টাকা দিয়ে ভালো কিছু করে না, নানান ধরনের ড্রাগ কেনে। আমাদের ছেলে এমন হবে আমি ভাবতেও পারছি না। আমিও এইবার শঙ্কিত হলাম। চারপাশে অনেক ধরনের গল্প শুনতে পাই, যেগুলো শুনলেই আসলেই আতঙ্ক অনুভূত হয়। বাচ্চারা এখন খুব সহজে আত্মহত্যা করে, ইমোশনাল হয়, ড্রাগ অ্যাডিক্টেড হয়। তবে আবার এটাও মনে হলো এখনকার বাচ্চারা অনেক চ্যারিটি করে, অনেক ভালো কাজের সঙ্গেও যুক্ত হয়। কিন্তু বাবা মার মনে সবসময় খারাপটাই আগে আসে। ও কোথায়? আমি জানি না। আমি উঠে ওর রুমে গেলাম, কিন্তু পেলাম না। কাজের মেয়েটা বলল, মামা আয়াজ ভাইয়া বাসার গেট খুলে বের হয়েছে। আমি জানি আমার ছেলের মন খারাপ হলে সে ছাদে যায়। আমি ছাদে উঠে দেখি ছেলে আমার এক কোনায় বসে আছে, তার চোখে পানি। আমার মনটা হু হু করে উঠল। আমার এই ব্যস্ত জীবনে সন্তানের জন্য আমার সময় কোথায়? নীলা সবসময় বলে আমি আমার ছেলের বন্ধু। ওর সঙ্গে আমার প্রমিজ আছে, ওর কোনো মেয়েকে ভালো লাগলে সে আমাকে বলবে। ছেলে মেয়ের বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডের কথা জানতে পারলেই আমরা ভাবি যে সব কিছু জানি তার সম্পর্কে। আমি ভাবছি ওকে কি আমি জড়িয়ে ধরতে পারি সেই ছোটবেলার মতো। কোথায় যেন একটা বাধা কাজ করছে। ছেলেটা ক্লাস 8-এ পড়ে, দেখতে দেখতে বড় হয়ে গেল। এক সময় হাঁটতে গেলেই তার আমার হাত ধরেই হাঁটতে হবে, না হয় সে হাঁটবে না। আর এখন আমি তাকে জড়িয়ে ধরতে পারছি না। বাবা, আমি জানি টাকা দিয়ে তুমি ভালো কিছুই করবে। কি করার জন্য তুমি টাকা জমিয়েছো বাবা? তুমি আমাকে বলতে পারো, আমি তোমাকে সাহায্য করতে পারি। ছেলের চোখে পানি। বাবা, তোমার ছোটবেলায় যখন তোমার মা বকা দিত, তুমি তখন কার কাছে যেতে? আমি ছেলের হাত ধরে বললাম, এটা তো তোকে আমি বলেছি, আমার মামার কাছে যেতাম। আমার মামা সবসময় আমাকে আগলে রাখতো। আমার আম্মাকে বলতো আপা আমার ভাগ্নেকে মারবে না, ও খুব লক্ষ্মী ছেলে। তারপর যখন আমি খেতাম না, আমার সেই ইমতিয়াজ মামা আমাকে জোর করে খাইয়ে দিত। প্রতিবার বার্ষিক পরীক্ষার পর আমাকে ঘুরিয়ে নিয়ে যেত। কত স্মৃতি যে মামার সাথে। জানিস, আমি তখন খুব ছোট। একদিন সন্ধ্যায় প্রচণ্ড পেটে ব্যথা। এমন ব্যথা আমার আগে কখনো হয়নি। সেই সময় তো এত ওষুধের কথা কেউ জানতো না। আমার আম্মা ভেবেছিল ভাত খেলে কমে যাবে, রাতে আরও বাড়ল। আব্বা ছিল ট্যুরের চাকরি, সেই রাতে আব্বা নেই। আমার এই মামা আমাকে কোলে করে সেই গভীর রাতে হাসপাতালে নিয়ে গেল। আচ্ছা বাবা, তোর যে মামা নেই সেটা তুই কি মিস করছিস? বাবা, ইমতিয়াজ দাদা আমাদের নিচতলায় থাকে। তুমি শেষ কবে গিয়েছো? আমি বিব্রত বোধ করলাম। শেষ মনে হয় ঈদের দিন গিয়েছিলাম। কিন্তু শোন, আমি কিন্তু সবসময় সাহায্য করছি। ইনফ্যাক্ট আমরা সবাই ওনাকে সাহায্য করছি। মেয়েদের পড়াশোনা, মামা মামির কি লাগবে আমরা যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করছি। আমার মামার মেরুদণ্ডের মধ্যে টিউমারের অপারেশনের কারণে ওনার নিচের অংশ অবশ হয়ে গিয়েছে। উনি বিছানায় পড়ে আছে গত 20 বছর ধরে। ক্র্যাশ দিয়ে টয়লেটে যেতে পারে, ঘরের মধ্যে এদিক সেদিক হাঁটে। বাবা, একটা মানুষ প্রায় 20 বছর একটা ঘরে পড়ে আছে, কালের ভদ্রে তিনি বের হন। এটা কি অমানবিক না? যার সঙ্গে তোমার এত স্মৃতি। দেখ বাবা, কিছু বাস্তবতাকে তো মেনেই নিতে হয়। যাদের ভাগ্য খারাপ তাদের আসলে কিছু করার নেই। যুদ্ধক্ষেত্রে যে গুলি খায় তাকে রেখে এগোতেই হয়। বাবা, আমরা তো তাকে বীর বলি যে যুদ্ধক্ষেত্রে তার গুলি খাওয়া সঙ্গীকে রেখে আগায় না, তাকে কাঁধে নিয়েই আগায়। আমি আমার ছেলের চোখের মাঝে কষ্ট দেখতে পাই।
বাবা, তুমি তো আমাকে বলেছিলে তোমার বার্ষিক পরীক্ষার পর দাদা তোমাকে ঘুরতে নিয়ে যেত। দেখ, এখন ওনার মেয়েরা আছে, তারা বড় হচ্ছে, এক সময় তারা ঘুরতে নিয়ে যাবে। বাবা, ওনার মেয়েদের তো উনি ঘুরতে নিয়ে যেতে পারেননি, উনি তো ঘুরতে নিয়ে গেছে তোমাকে। যাকে উনি ঘুরতে নিয়ে গেছে সেই যদি ওনার কথা মনে না রাখে, তাহলে ওনার মেয়েরা কি ওনাকে ঘুরতে নিয়ে যাবে? আমি আমার ছেলের দিকে তাকিয়ে আছি। মানে কি? তুই কি বলতে চাস? বাবা, আমি মাঝে মধ্যে ইমতিয়াজ দাদার কাছে যাই। কিছুদিন আগে উনি শুয়ে শুয়ে টিভি দেখছিলেন, তখন সেখানে সমুদ্র দেখাচ্ছিল। আমি দাদাকে বললাম, দাদা, সমুদ্রের পাশে বসলে এর গর্জন শুনলে, এর বিশালতা দেখলে জীবনের সব দুঃখ চলে যায়। উনি আমাকে বললেন, ভাই, আমি তো আর যেতে পারবো না, তুই আবার যখন যাবি আমার জন্য এক বোতল সমুদ্রের পানি নিয়ে আসিস, আমি আমার বালিশের পাশে রেখে দেব, সমুদ্রের পানির ঘ্রাণ নেব, গর্জন শুনবো। বাবা, আমি ইমতিয়াজ দাদাকে নিয়ে সমুদ্র দেখতে যেতে চাই। তার জন্য টাকা জমাচ্ছিলাম, চুরি করে না, টিফিনের টাকা বাঁচিয়ে, আমার পুরাতন বই জমা বিক্রি করে। আমার খুব ইচ্ছে আমরা যখন যাব তখন ওনাদের নিয়ে যাব। আমি প্রতিবাদ করতে চেষ্টা করি, তবুও বাবা, একজন পঙ্গু মানুষকে নিয়ে চলা অনেক ঝামেলার, পদে পদে অনেক কষ্ট। বাবা, আজকে যদি আমি পঙ্গু হয়ে যাই, তুমি কি আমাকে কোথাও নিয়ে যাবে না? ইমতিয়াজ মামার হুইল চেয়ার বালুতে আটকে যাচ্ছে। আয়াজ তবুও ঠেলে ঠেলে সমুদ্রের কাছে নিতে চেষ্টা করছে। মামার চোখে পানি চিকচিক করছে। জীবনের দুঃখ তিনি সমুদ্রকে দিচ্ছেন। মামি মামা তো দুই বোনের উচ্ছ্বাস দেখতে ভালো লাগছে, তাদের চোখে অপার মুগ্ধতা, বিস্ময়। নীলা আমার হাত ধরে বসে আছে। আমি উঠে দাঁড়িয়ে আমার ছেলের কাছে গেলাম। যেটা অনেকদিন ধরে করতে পারছিলাম না, সেটা যেন সমুদ্রের সামনে খুব সহজ হয়ে গেল। আমি আমার ছেলেকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, বাবা, তোকে অনেক ভালোবাসি, এমনই থাকিস সবসময়। আমার মধ্যে ভালোবাসার মায়ার উপলব্ধি পুনরায় সৃষ্টি করার জন্য অনেক ধন্যবাদ। এই যান্ত্রিক পৃথিবী আমাকে যন্ত্রে পরিণত করেছিল, আমাকে আবার মানুষ করার জন্য ধন্যবাদ। আই এম প্রাউড অফ ইউ মাই সান, প্রাউড অফ ইউ। তো বন্ধুরা, আজকের এই ছোট গল্পটি যদি আপনাদের একটুও ভালো লাগে, অবশ্যই একটা লাইক করে দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর এরকম গল্প পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখুন, যাতে করে আমার লেটেস্ট গল্পগুলো সবার আগে আপনার মোবাইল স্ক্রিনে দেখতে পান। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।